হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য সাকসেস স্ট্র্যাটেজি বাই আনএকাডেমি। আমরা লক্ষ্মীকান্ত থেকে কি কি পড়তে হবে এটার উপর একটা সিরিজ স্টার্ট করছি আজকে, যেটার প্রথম ক্লাস। কারণ আমরা জানি পলিটি পড়তে গেলে লক্ষ্মীকান্ত একটা অপরিহার্য এবং একটা প্রচণ্ড ইন্টিগ্রাল পার্ট অফ দ্য প্রিপারেশন। তো আমরা যখন লক্ষ্মীকান্ত থেকে পড়া স্টার্ট করতে যাব, সবার প্রথমে যারা বিগিনার বিশেষ করে তাদের ক্ষেত্রে এই অসুবিধা হয় যে তাদের মধ্যে বেশ কিছু কনফিউশন তৈরি হয়। এক নম্বর ব্যাপার হচ্ছে এই পুরো বইটা পড়তে হবে, একটা মোটা বই। সেকেন্ড ব্যাপার হচ্ছে পুরো বইটা থেকে যখন আমরা পড়ছি তখন কিন্তু অনেক কিছুই অংশ আছে যেগুলো হয়তো আমাদের কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে সেই অংশগুলো কি অ্যাভয়েড করে যাব। থার্ড ব্যাপার, লক্ষ্মীকান্তটা পুরোটা কভার করতে পারলেই কি আমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো? লক্ষ্মীকান্ত থেকে কোনটা পড়তে হবে, কোনটা ছাড়তে হবে, এই সমস্ত বিষয়ের উপরে প্রচণ্ড কনফিউশন থাকে স্টুডেন্টদের মধ্যে। তাই এই লম্বা একটা সিরিজটার মধ্যে আমরা বারবার করে এই জায়গাটাতেই স্ট্রেস দেবো যে লক্ষ্মীকান্ত থেকে সমস্ত কিছু তোমাদের পড়ার দরকার নেই, WBCS এর জন্য বিশেষ করে। এবং যারা আইএএস এর প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ ইউপিএসসি দিচ্ছ তাদেরকে একটু ডিটেলে পড়তে হবে, সেই ব্যাপারগুলো আমি টাচ করতে থাকবো। মেনলি এখানেতে এই সিরিজটাতে আমরা ফোকাস করব সেই সমস্ত স্টুডেন্টদের ওপরে যারা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছে এবং যারা লক্ষ্মীকান্ত থেকে পলিটি পড়ছে। ম্যাক্সিমাম স্টুডেন্টই লক্ষ্মীকান্ত থেকে পড়ে, কিন্তু পড়তে গিয়ে তারা কিন্তু এই প্রবলেমটা ফেস করে যে কী পড়বো আর কী ছাড়বো। অনেক ক্ষেত্রেই অনেক ইম্পর্ট্যান্ট অংশ তারা ছেড়ে বাদ দিয়ে দেয়, অনেক ক্ষেত্রেই তারা অনেকটা অংশ কভার করার জন্য পড়তে থাকে এবং আলটিমেটলি শেষ করতে পারে না বইটা। তাই আমাদের উদ্দেশ্য হবে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের হেল্প করা, যাতে করে তোমরা বুঝতে পারো লক্ষ্মীকান্ত থেকে কী পড়তে হবে, কী ছাড়তে হবে এবং কীরকমভাবে তাড়াতাড়ি পুরো বইটা শেষ করার মাধ্যমে সিলেবাসটা কভার করতে হবে। আমি লক্ষ্মীকান্তের যে বইটাকে রেফার করছি সেটা হচ্ছে 6th এডিশন। তাই 6th এডিশনটা তোমরা যারা ফলো করছো তোমরা বাড়িতে বইটা খুলে নাও, দাগ দিয়ে নাও, কারণ এখানেতে আমি দাগ দিয়ে দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট অংশগুলো বলে দেবো এবং তোমাদের বুঝিয়ে দেবো যে সেখান থেকে তোমরা কতটা পড়বে এবং কোন কোনগুলো বাদ দিয়ে দেবে। যারা 6th এডিশন ইউজ করছো না, যারা এর আগের এডিশনগুলো ইউজ করছো, তারাও প্রবলেম ফেস করবে না, কারণ ম্যাক্সিমাম বইটাতেই তোমরা কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবে। 6th এডিশনেতে বেশ কিছু ভ্যালু অ্যাডিশন করা হয়েছে, সেই অংশগুলো তোমরা যদি আলাদা করে বন্ধু বান্ধবের কাছ থেকে জেরক্স করে নিতে পারো তাহলেও কাজ হয়ে যাবে। কিন্তু যারা 2nd এডিশন থেকে স্টার্ট করে যারা 6th এডিশনের মধ্যে যে কোনো এডিশন ইউজ করছো তারাও প্রবলেম ফেস করবে না, এই কথাটাও আমি বলতে পারি। আমরা সবার প্রথমেতে চলে আসবো প্রথম চ্যাপ্টারেতে এবং দেখবো যে সেখান থেকে আমরা কি পড়ব। প্রথম চ্যাপ্টার আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এই অংশটা বেসিক্যালি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটা ওভারল্যাপিং অংশ। কারণ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে আমরা এরকম অনেক কোয়েশ্চেন ফেস করি যে কোন আইনের মাধ্যমে ফর এক্সাম্পল ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল এন্ড করেছিল এবং ক্রাউন রুল স্টার্ট করেছিল, বা এরকম আমরা অনেক প্রশ্ন দেখি যেখানেতে আমরা দেখতে পাই যে কোন আইনের মাধ্যমে ভারতের গভর্নর জেনারেলের পোস্টটা, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পোস্টটাকে চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়েছিল। তো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু ইজিলি এই জায়গাটা থেকে দিতে পারবে তোমরা যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ো। তাহলে সবার প্রথম প্রশ্ন, 1 নম্বর চ্যাপ্টার আমরা পড়বো না, বাদ দিয়ে দেবো। 1 নম্বর চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টার দুটো কারণেতে। 1 নম্বর হচ্ছে পলিটির জন্য, কারণ পলিটিতে এখান থেকে কোয়েশ্চেন আসে এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে কিন্তু কোয়েশ্চেন যা হবে সেটাও তোমরা কিন্তু এখান থেকে উত্তর করতে পারবে। তো এখানেতে খুব ডিটেলে বলা আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে এখানে এক্স্যাক্টলি কী বোঝাচ্ছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে এখানে বোঝানো হচ্ছে যে কনস্টিটিউশন তৈরি হওয়ার আগে আমাদের ইন্ডিয়াতে যখন ব্রিটিশ রুল ছিল তখন ব্রিটিশরা বেশ কিছু আইন পাস করেছে, যে আইনগুলোর মাধ্যমে শাসনতন্ত্র ফাংশন করেছে এবং শাসন করে গেছে ব্রিটিশরা। তো এই আইনগুলো আলটিমেটলি কিন্তু একটা গ্র্যাজুয়াল বা এভলিউশনারি প্রোগ্রেস দেখায় টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ এই আইনগুলোর মাধ্যমে আস্তে আস্তে ইন্ডিয়ান পলিটি চেঞ্জ হয়েছে, পলিটিক্যাল কনটেক্সট চেঞ্জ হয়েছে এবং আলটিমেটলি আমরা লাস্ট যে ইম্পর্টেন্ট আইনটা যেটা পাস করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট 1947-এর দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947-এর মাধ্যমে ভারত স্বাধীন হচ্ছে এবং তারপরে আমরা জানি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হচ্ছে এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কনস্টিটিউশন লেখা হচ্ছে। এবং আমরা এই ধরনের জিনিসও জানি যে 1935-এর যে আইনটা ছিল, 1935-এর এই অ্যাক্টটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ 1935-এর এই অ্যাক্টের ওপর ডিপেন্ড করে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু অনেক অংশ আমরা ফলো করছি। ইনফ্যাক্ট এরকম কোয়েশ্চেন আসে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্স পাওয়া যায় কোন আইনের, কোন ব্রিটিশ আইনের। উত্তর হবে 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তো আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 যেমন পড়বো, অন্যান্য আইনগুলো আমাদের পড়তে হবে যাতে করে আমরা এই এভলিউশনারি প্রসেসটা বুঝতে পারি। তো এটা বেসিক্যালি
কনস্টিটিউশনের এভলিউশন বোঝায়, তাই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলছে। এখান থেকে আমরা জানতে পারবো, এই ইন্ট্রোডাকশন পার্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে কীরকমভাবে ইন্ডিয়াতে ব্রিটিশরা এলো এবং আলটিমেটলি কুইন এলিজাবেথ ওয়ান ইন্ডিয়াতে একটা চার্টার গ্রান্ট করলো, যার মাধ্যমে এক্সক্লুসিভ রাইট পেল ব্রিটিশরা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে ট্রেড করার। এবং আলটিমেটলি যে এরিয়াগুলো থেকে দিওয়ানি নিতে শুরু করলো, সেই এরিয়াগুলো কীরকমভাবে দিওয়ানির আন্ডারেতে এলো। এবং আলটিমেটলি সিপাই মিউটিনি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সিপাই মিউটিনি জানি আমরা, যেটাকে বলা হয় 1857 সালের বিদ্রোহ, বা বলা হয় যে 1857 দ্য গ্রেট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, অথবা আমরা অন্যান্য নামেও জানি। তো এই 1857 যে বিদ্রোহটা হচ্ছে, মহাবিদ্রোহ যেটাকে বলা হচ্ছে, এইটার পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুলটা এন্ড করে দেওয়া হলো। এটার পরে যে আইনটা পাস করা হয়েছিল 1858-এ যে আইনটা পাস করা হচ্ছে, এই 1858-এর আইনটার মাধ্যমেতে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ রুল এন্ড করে যাচ্ছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ব্রিটিশ রুল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল এন্ড করছে এবং ব্রিটিশ রুল কন্টিনিউড হচ্ছে আন্ডার ক্রাউন রুল। তো আমরা এটাই এখানে দেখতে পাচ্ছি যে কোম্পানি রুল চলছে 1773 থেকে 1858 এবং 1858 থেকে 1947 ক্রাউন রুল, মানে ব্রিটিশ কিং বা কুইন ডিরেক্টলি ইন্ডিয়াকে রুল করবে। আর এই কোম্পানি রুল বলতে মিন করা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো আমরা ইন্ট্রোডাকশনটা পড়ে নেবো আমাদের বেসিক আইডিয়ার জন্য, এরপরে আমরা আইনগুলোতে আসবো ডিটেলসে পড়ার জন্য। তো কোন কোন আইনগুলো পড়বো, এবং আইনগুলোর মধ্যে অনেক ফিচার আছে, আমরা দেখতে পাচ্ছি ফিচার্স লেখা আছে, কোন কোন ফিচারগুলো আমরা পড়বো এটাও আমাদের জানা দরকার। তো চলে আসছি সবার প্রথমেতে যে আইনটা নিয়ে আমরা আলোচনা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে 1773 এর দ্য রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্ট বা সনদ আইন, যেটা 1773 সালে পাস হয়েছিল, এটার মাধ্যমে ইম্পর্টেন্ট কি কি এরিয়াগুলোর মধ্যে চেঞ্জ করা হয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে, অর্থাৎ ফিচার্সগুলো আমাদের মনে রাখতে হবে। কিন্তু সবকটা ফিচার পড়ার দরকার নেই, বইতে যেগুলো আছে। আমরা কোন কোনগুলো জানবো? আমরা জানবো মোস্ট ইম্পর্টেন্ট ফিচারগুলো। গভর্নর অফ বেঙ্গলটাকে চেঞ্জ করে করা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই পোস্টটাকে চেঞ্জ করা হচ্ছে। হিস্ট্রির যেহেতু এটা বই নয়, পলিটির বই, তাই আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারে কি চেঞ্জ আসছে। হিস্ট্রিতে কিন্তু এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে হয় যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন, তো এটা হিস্ট্রি কোয়েশ্চেন। তোমরা যদি জানো ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, কমেন্ট করে জানাও কত সালে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1773-তে। এর বাইরে কি হচ্ছে যে যে সমস্ত অঞ্চলে গভর্নর ছিল, যেমন বম্বেতে ছিল, ম্যাড্রাসে ছিল, এইগুলোকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে, অর্থাৎ কলকাতা প্রেসিডেন্সির আন্ডারে সাবঅর্ডিনেট করে দিচ্ছে। অর্থাৎ সবার প্রথমেতে থাকছে কলকাতা, কলকাতা বলাটা ভুল, ক্যালকাটা বলা হতো তখন, তোমরা জানো। তো এইটাতেই যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এইটা ডিরেক্টলি ইন্ডিয়ার যে গভর্নর জেনারেল, তো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যেহেতু কলকাতা থেকে অপারেট করছে, এর আন্ডারেতে সাবঅর্ডিনেট করে দিচ্ছে দুটো জায়গার গভর্নরকে। সেই দুটো জায়গা কি কি আমরা জানি, বম্বে খুব ইম্পর্টেন্ট একটা প্রেসিডেন্সি, এবং ম্যাড্রাস। তো আমরা এটা মনে রাখবো। সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট হচ্ছে 1774-এতে কলকাতাতে, এবং এখানে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি একজন চিফ জাস্টিস এবং 3জন অন্যান্য জাজ নিয়ে, টোটাল 4 জনকে নিয়ে। তো এর বাইরে আর তেমন কিছু আমাদেরকে পয়েন্ট মনে রাখতে হবে না, অর্থাৎ বেসিক্যালি আমরা 1773 এর রেগুলেটিং অ্যাক্ট থেকে 3টে পয়েন্ট মনে রাখবো। আমরা চলে আসবো নেক্সট আইনেতে। তবে দেখো, ভ্যালু অ্যাডিশন বলতে আমি যেটা বলছিলাম যে এখানে বেশ কিছু ভ্যালু অ্যাডিশন করেছে, তার মধ্যে যেমন এটা আছে, নতুন এডিশনে পাবে তোমরা, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1781। তো যেহেতু ভ্যালু অ্যাডিশন করেছেন লেখক, তাই আমরা এই জায়গাটা একটু দেখে নেবো। ইন দ্য বিড টু রেকটিফাই দ্য ডিফেক্টস অফ রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, মানে 1773 রেগুলেটিং অ্যাক্টে যে প্রবলেমগুলো ছিল সেইগুলোকে চেঞ্জ করার জন্য, সেগুলোকে অ্যামেন্ড করার জন্য এই আইনটা পাস হচ্ছে 1781-এ। ব্রিটিশ পার্লামেন্ট একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করছে, এইটা অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামেও পরিচিত। এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা বুঝতে পারছো অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে পরিচিত কোন আইনটা। এই কোয়েশ্চেন হবে, উত্তর হবে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1781। তাই এই পোর্শনটা থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসতে পারে, আমি তাই ডিটেলসে পড়তে বলছি তোমাদেরকে, এবং এগুলো জানা দরকারও, কারণ আমরা কনস্টিটিউশন তৈরি হচ্ছে এইখানেতে। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হওয়ার আগে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে এভলিউশনারি প্রসেস যেটা ছিল, যেরকম ভাবে ইভলভ করেছে বিভিন্ন ব্রিটিশ অ্যাক্টগুলোর মাধ্যমে, তো আমাদেরকে সেগুলো জানতেই হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে কনস্টিটিউশনটা আজকে এই জায়গাতে এলো, যে কিরকম ভাবে কোন রাস্তায় এলো। কারণ এই ট্রেন্ডটাকে তো ফলো করেছে,
এই ট্রেন্ডটাকে ফলো করেছে তার একটা বড় এক্সাম্পল আমি যেটা বললাম যে 1935 এর অ্যাক্টের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই যে এই একটা খুব ইম্পর্টেন্ট একটা ল্যান্ডমার্ক, যার ইম্প্যাক্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর অনেকটা আছে। তাই আমাদেরকে ফলো করতে হবে। এই ট্র্যাডিশনটা, যেহেতু ব্রিটিশ এই ট্র্যাডিশনটা চলেছে ইন্ডিয়াতে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্র্যাডিশন, তাই আমাদের আমাদের যখন কনস্টিটিউশন তৈরি হচ্ছে এটা পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হচ্ছে না স্ট্রাকচারটাকে, কারণ একটা পলিটিক্যাল স্ট্রাকচারকে রাতারাতি চেঞ্জ করা কিন্তু কঠিন। তো সেই কারণে মোটামুটি ট্র্যাডিশন ফলো করা হয়। এনিওয়েজ, আমরা চলে আসছি যে এই অ্যাক্ট অফ সেটেলমেন্টের কথায়, যেখানেতে বেশ কিছু ইম্পর্টেন্ট ফিচার আছে, সেগুলোর মধ্যে থেকে কি জানতে হবে, অর্থাৎ কি চেঞ্জ করেছে। গভর্নর জেনারেলকে বাতিল করছে, এক্সাম্পট করছে, মানে একটা স্পেশাল প্রভিশন দিচ্ছে কি থেকে, ফ্রম দ্য জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের জুরিসডিকশনের বাইরে থাকবে। তাহলে পাওয়ারটা আরো বাড়িয়ে দিল গভর্নর জেনারেল। ফর দ্য অ্যাক্টস ডান বাই দেম ইন দেয়ার অফিসিয়াল ক্যাপাসিটি, তাদের অফিসিয়াল ক্যাপাসিটির আন্ডারে যে কাজগুলো থাকবে সেইগুলো আন্ডার রিভিউ হবে না সুপ্রিম কোর্টে। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মনে রাখবো। আরেকটা পয়েন্ট, ইট এক্সক্লুডেড দ্য রেভিনিউ ম্যাটার্স and the matters arising in the collection of revenues from the jurisdiction of Supreme Court. সুপ্রিম কোর্টের ক্ষমতা বা এখতিয়ারের বাইরে বের করে দিচ্ছে আবার কোনটাকে, রেভিনিউ ম্যাটারগুলোকে। তো আমরা এই পয়েন্টগুলো মনে রাখবো, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। এখান থেকে আমরা চলে আসবো নেক্সট আইনেতে। নেক্সট আইন খুব ইম্পর্টেন্ট একটা আইন, তোমরা জানো পিটের ভারত শাসন আইন বলা হয় বাংলা, পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। ফিচার্স দেখে নেবো যেগুলো তোমাদের পড়তে হবে। 1 নম্বর ফিচার, কমার্শিয়াল যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং পলিটিক্যাল অ্যাক্টিভিটিগুলো ছিল, এগুলোর মধ্যে পার্থক্য করলো। আগে পলিটিক্যাল অ্যাক্টিভিটি এবং কমার্শিয়াল অ্যাক্টিভিটি প্রচন্ড ওতপ্রোতভাবে জড়িয়েছিল। তোমরা হিস্ট্রি পড়েছো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়ার ক্ষেত্রে তোমরা জানো যে কিরকম ভাবে যে যুদ্ধগুলো হয়েছে, সেটা সাউথ ইন্ডিয়াতে মাইসোর ওয়ারি বলো বা আমাদের বেঙ্গলেতে পলাশির যুদ্ধ বলো, বক্সারের যুদ্ধ বলো, প্রত্যেকটার কিন্তু একটা পলিটিক্যাল কনটেক্সট আছে। এবং পলিটিক্যাল কনটেক্সটটা কেন আছে, কমার্শিয়াল পারপাসে। তো এই কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশনগুলোকে যদি আলাদা না করা হয় তাহলে মুশকিল হবে। সেই কারণে এই আইনটার মাধ্যমে এটা করা হলো। আমরা চলে আসবো ইম্পর্টেন্ট ফিচারে, যেটা আমরা পড়ছিলাম। এখানে 3টে ফিচার দেওয়া আছে, তো তোমাদেরকে খুব একটা কিছু এখান থেকে মনে রাখতে হবে না, তোমাদের জন্য এটা গুড নিউজ। আমরা এই একটা ফিচার মনে রাখবো এখান থেকে, এর বাইরে আর অ্যাজ সাচ কিছু কোয়েশ্চেন আসবে না, এটা ধরে নিতে হবে। এখানেতে এই আইনটার একটা সিগনিফিকেন্সের কথা বলেছে, মানে গুরুত্ব কি এই আইনটার। দ্য অ্যাক্ট ওয়াজ সিগনিফিকেন্ট, অর্থাৎ পিটের ভারত শাসন আইন গুরুত্বপূর্ণ ছিল। কেন? দুটো কারণ। একটা হচ্ছে দ্য কোম্পানিজ টেরিটরিজ ইন ইন্ডিয়া ওয়্যার ফর দ্য ফার্স্ট টাইম কল্ড দ্য ব্রিটিশ পজেশন ইন ইন্ডিয়া, এইটা প্রথমবার ইউজ করা হলো এই টার্মটা। আর দ্বিতীয়ত, ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ গিভিং দ্য সুপ্রিম কন্ট্রোল, ব্রিটিশ গভর্নমেন্টকে সুপ্রিম কন্ট্রোল দেওয়া হলো কিসের জন্য, ওভার দ্য কোম্পানিজ অ্যাফেয়ার্স। ব্রিটিশ গভর্নমেন্ট কোম্পানির অ্যাফেয়ারকে কন্ট্রোল করবে, আর কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াকে কন্ট্রোল করবে। এইরকম ভাবেই চলতে থাকবে। তার মানে ইন্ডিয়ার যে অ্যাডমিনিস্ট্রেশন, যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি, এইটা কন্ট্রোল করছিল কে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এখন কন্ট্রোল করতে শুরু করলো কারা, ব্রিটিশ পার্লিয়ামেন্ট। তার মানে ব্রিটিশ পার্লিয়ামেন্ট পরোক্ষভাবে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনকে কন্ট্রোল করছে, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। আমরা চলে আসবো নেক্সট আইনেতে। নেক্সট আইনটা আমরা দেখছি অ্যাক্ট অফ 1786। এখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট আইনটার মানে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে লর্ড কর্নওয়ালিস was appointed as the Governor General of Bengal. Governor General of Bengal হিসেবে এলেন লর্ড কর্নওয়ালিস। He placed two demands to accept. তিনি দুটো ডিমান্ড অ্যাকসেপ্ট করার জন্য প্লেস করেছিলেন। একটা হচ্ছে হি শুড বি গিভেন পাওয়ার টু ওভাররাইড দ্য ডিসিশন অফ হিজ কাউন্সিল ইন স্পেশাল কেসেস। কিছু কিছু ক্ষেত্রে, স্পেশাল কিছু ক্ষেত্রে যে তার যে কাউন্সিল থাকবে, গভর্নরস এক্সিকিউটিভ কাউন্সিল, সেইটার যে ডিসিশন হবে সেই ডিসিশনটাকে মেনে না নিতেও পারে, এই ধরনের একটা জিনিস চাইলেন তিনি, প্রভিশন। আর হি উড অলসো বি দ্য কমান্ডার ইন চিফ, আর্মির কমান্ডার ইন চিফ হিসেবেও তিনি কাজ করবেন। এটা ভ্যালু এডিশন, নতুন এডিশনে তো তোমরা পাবে। অর্থাৎ আমি বলেও যাচ্ছি পুরনো এডিশন যারা ফলো করছো তাদেরকে কোন কোন এরিয়াগুলো কভার করতে হবে, বন্ধু বান্ধবের কাছ থেকে বইটা কালেক্ট করে নিয়ে। আমরা চলে আসবো নেক্সট আইনেতে, চার্টার অ্যাক্ট অফ 1793। খুব ইম্পর্টেন্ট একটা আইন। এখানেতে আমরা কি দেখতে পাচ্ছি,
ইট এক্সটেন্ডেড দ্য ওভাররাইডিং পাওয়ার গিভেন টু লর্ড কর্নওয়ালিস ওভার হিজ কাউন্সিল। এই যে কাউন্সিলের ওপরে যে পাওয়ারটা লর্ড কর্নওয়ালিসের, এই পাওয়ারটা বাড়ানো হলো। কাদের জন্য দেওয়া হলো এই পাওয়ারটা? ফিউচারেও যে গভর্নর জেনারেল আসবেন তাদের জন্য, এবং প্রেসিডেন্সিগুলো যেগুলো আছে তার গভর্নরের জন্য। তো বেসিক্যালি এটা গভর্নর জেনারেলকে অনেক বেশি পাওয়ার অ্যান্ড কন্ট্রোল দিল গভর্নমেন্টের ওপরে। এছাড়া ট্রেড মনোপলি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ট্রেড মনোপলির টার্মটাকে বাড়ানো হলো, আগামী 20 বছর আরো বাড়িয়ে দেওয়া হলো। এই 3টে পয়েন্ট আমরা মনে রাখবো, এর বাইরে কিছু করার দরকার নেই। এটাও ভ্যালু অ্যাডিশন, এটাও তোমরা পুরনো এডিশনেতে পাবে না, নতুন এডিশনেতে অ্যাড করা হয়েছে। নেক্সট চার্টার অ্যাক্ট, ইম্পর্টেন্ট আইন 1813। এই চার্টার অ্যাক্টের মাধ্যমে কি করা হচ্ছে আমরা দেখে নেবো ফিচার্সে। ইট অ্যাবলিশ দ্য ট্রেড মনোপলি অফ দ্য কোম্পানি ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যে ট্রেড মনোপলি ছিল, যেটাকে এক্সটেন্ড করা হয়েছিল আগামী 20 বছর, সেইটা কিন্তু ওই ট্রেড মনোপলি যেটা এস্টাবলিশ ছিল ওটাকে এন্ড করলো। আমরা এখানে যে ইয়ারটা দেখতে পাচ্ছি 1793, এর থেকে যদি 20 বছর হয় তার মানে হচ্ছে 1803 হবে। আমরা দেখতে পাচ্ছি 1813, 1803 নয় 1813 হবে আগামী 20 বছর। তো এখানেতে এন্ড হয়ে যাচ্ছে 20 বছর পর। ইন্ডিয়ান ট্রেড এটাকে ওপেন করে দেওয়া হলো ব্রিটিশ মার্চেন্টদের কাছে, অর্থাৎ যে কোনো ব্রিটিশ কোম্পানি ইন্ডিয়াতে ট্রেড করতে পারবে। কিন্তু however it continued the monopoly of the company over the trade in tea and trade with China. চায়নার সাথে ট্রেড করার ক্ষেত্রে এবং চায়ের উৎপাদনের ক্ষেত্রে একমাত্র কোম্পানির অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি থাকবে, এই কথাটা বলা হলো। ইন্ডিয়াতে খ্রিস্টান মিশনারিদেরকে অ্যালাউ করা হলো যাতে করে তারা ক্রিশ্চিয়ানিটিকে প্রমোট করতে পারে, এবং স্প্রেড অফ ওয়েস্টার্ন এডুকেশন স্টার্ট হলো, অর্থাৎ পশ্চিমী শিক্ষা স্টার্ট করা হলো ইন্ডিয়াতে। তো এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো, 5টা পয়েন্টের মধ্যে আমরা 3টে পয়েন্ট মনে রাখবো। এটাও ভ্যালু এডিশন, এটা পুরনো এডিশনে পাবে না, বিশেষ করে সেকেন্ড এডিশনেতে এটা পাবে না। আমরা চলে আসছি নেক্সট আইনেতে। এটা ইম্পর্টেন্ট আইন, খুব ইম্পর্টেন্ট, 1833 সালের চার্টার অ্যাক্ট। এখানেতে আবার পোস্টটাকে চেঞ্জ করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গলটাকে করে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এই কোয়েশ্চেন আসে, ভারতের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে। তো প্রথম কে তোমরা যদি জানো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনেতে কমেন্ট করো, কারণ এটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বারবার করে আমরা দেখতে পাই এই কোয়েশ্চেন। তাহলে আমরা এই পয়েন্টটা জানছি। এর বাইরে আমরা কি পড়বো? এর বাইরে আমরা পড়বো যে it ended the activities of East India Company as commercial body. কমার্শিয়াল বডি হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে অ্যাক্টিভিটি ছিল সেটাকে এন্ড করলো, which became a purely administrative body, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হয়ে গেল। এটা মনে রাখবো। এর বাইরে ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট, চার্টার অ্যাক্ট অফ 1833 attempted to introduce a system of open competition for selection of civil servants, এটা মনে রাখবো। তো এই 3টে পয়েন্ট আমরা মনে রাখছি। নেক্সট আইনে চলে আসছি, চার্টার অ্যাক্ট অফ 1853। এটা লাস্ট সিরিজ অফ চার্টার অ্যাক্ট পাসড বাই দ্য ব্রিটিশ পার্লিয়ামেন্ট। ফিচারের ক্ষেত্রে আমরা দেখে নেব। এই আইনটা কি করলো? সেপারেট করে দিল লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশন অফ দ্য গভর্নর জেনারেল কাউন্সিল। গভর্নর জেনারেল কাউন্সিলের যে লেজিসলেটিভ অর্থাৎ আইনগত যে ফাংশন ছিল এবং এক্সিকিউটিভ অর্থাৎ শাসনগত যে ফাংশন ছিল, দুটোকে আলাদা করে দিল। এবং 6টা মেম্বার এর একটা বডি, অ্যাডিশনাল একটা বডি তৈরি করা হলো। ইট প্রোভাইডেড ফর অ্যাডিশন অফ 6 নিউ মেম্বার্স, মানে 6টা নতুন মেম্বারকে অ্যাড করা হলো লেজিসলেটিভ কাউন্সিলর হিসাবে কাউন্সিলেতে। তো আমরা এটা মনে রাখবো। এছাড়া মনে রাখবো যে সিভিল সার্ভেন্টদেরকে রিক্রুট করার ক্ষেত্রে ওপেন কম্পিটিশন সিস্টেম চালু করলো। আমরা এখানে কি দেখছিলাম? আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে attempted to introduce, চেষ্টা করেছিল। এখানে তো আমরা দেখতে পাচ্ছি কি ইন্ট্রোডিউসড, চালু করে দিয়েছে, এবং ইন্ডিয়ানদের জন্য ওপেন করে দেওয়া হলো যেহেতু ওপেন কম্পিটিশন হবে। এবং এর সাথে জড়িত হচ্ছে ম্যাকুলেস কমিটি, দ্য কমিটি অন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ অ্যাপয়েন্টেড ইন 1854। এটা ইম্পর্টেন্ট হিস্ট্রি কোয়েশ্চেন বেসিক্যালি। ম্যাকুলেস কমিটি অ্যাপয়েন্টেড হয়েছিল কিসের উপরে এবং কত সালে? এরপরে আমরা এখান থেকে আর কিছু পড়বো না, এই আইনটা কমপ্লিট হয়ে গেল। আমরা চলে আসবো নেক্সট আইনে। নেক্সট আইনে আসার আগে আমরা দেখেছি যে ক্রাউন রুল স্টার্ট হচ্ছে 1858-এতে,
কারণ আমরা বলেছি যেটা ক্রাউন রুল কেন স্টার্ট হচ্ছে, কারণ এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল এন্ড করে যাচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল এন্ড করছে কিসের জন্য? ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল এন্ড করে যাচ্ছে, কেন এন্ড করছে? কারণ আমরা জানি যে 1857-এ রিভোল্ট হচ্ছে এইটার মাধ্যমে। তো এই আইনটা পাস করা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ দিস থিং। 1857 বিদ্রোহের কারণে 1858 সালেতে একটা আইন পাস করা হচ্ছে আমরা জানি, এবং যেখানেতে ক্রাউন রুল স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমরা ক্রাউন রুলের পুরো পিরিয়ডটা আমরা পড়ব। আমরা দেখবো সবার প্রথমের আইন, যেটা বলছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858। এই আইনটার মাধ্যমেতে আলটিমেটলি ক্রাউন রুল স্টার্ট হচ্ছে। কারণ আমরা যেটা বলছিলাম ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ভিডি সাভারকর যেটাকে বলেছেন 1857-এর যে মিউটিনি, সিপাই মিউটিনি, সেটার মাধ্যমেতে ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল এন্ড হয়ে যাচ্ছে। কারণ ব্রিটিশ পার্লিয়ামেন্ট বুঝতে পারছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব একটা হ্যান্ডেল করতে পারছে না ভালোভাবে অ্যাডমিনিস্ট্রেশন। এই আইনটার ফিচার দেখে নেব। ইন্ডিয়া আলটিমেটলি গভর্ন হবে ইন দ্য নেম অফ হার ম্যাজেস্টি, মানে কুইনের দ্বারা, কুইন অফ ইংল্যান্ড। এবং যে ডেজিগনেশনটা ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটাকে চেঞ্জ করে দিয়ে ভাইসরয় করা হচ্ছে। তোমরা জানো লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যিনি ছিলেন সেই ফার্স্ট ভাইসরয়। তো ফার্স্ট ভাইসরয় কে? এই কোয়েশ্চেন আসে হিস্ট্রিতে। উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানিও আমায়। এছাড়া অন্যান্য ফিচার দেখে নেব। ডাবল গভর্নমেন্ট স্কিমটাকে অ্যাবলিশ করা হচ্ছে, নতুন একটা অফিস তৈরি করা হচ্ছে, নতুন একটা পদ তৈরি করা হচ্ছে, সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া। 15 মেম্বার কাউন্সিল তৈরি করা হচ্ছে, 15টা মেম্বার নিয়ে একটা কাউন্সিল, যাদের কাজ হবে টু অ্যাসিস্ট দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। তো এইগুলো আমরা মনে রাখবো। এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। এখান থেকে আমরা চলে আসবো নেক্সট আইনেতে। নেক্সট আইন শুরু করার আগে আমি তোমাদেরকে আরেকবার রিমাইন্ডার দিয়ে দিতে চাই যে আমরা বেসিক্যালি পলিটি লক্ষ্মীকান্ত থেকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার কমপ্লিট করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাকে তোমরা শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের সাথে এবং কমেন্ট করে জানাও। তোমাদের যদি কাজে লাগে তবে এই সিরিজটা কন্টিনিউ করব, কারণ এটা কিন্তু প্রচন্ড রিগোরাস একটা সিরিজ হতে চলেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1533 পাতার বই, আমরা 56 পাতাতে আছি। তো এই 1533 পাতা যদি আমাকে কভার করতে হয়, প্রচন্ড পজিটিভিটি, এনথুসিয়াজম লাগবে এবং তোমাদের সাপোর্ট লাগবে। তোমাদের যদি কাজে না লাগে তাহলে করে খুব একটা লাভ নেই। তোমরা যদি মনে করো যে এরকম ভাবে যদি আমি পুরো বইটা কভার করি তাহলে তোমাদের জন্য খুব হেল্পফুল হবে বিষয়টা, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আমাকে কন্টিনিউ করতে বলো, তাহলে আমি সিরিজটা কন্টিনিউ করব। চলে আসছি নেক্সট আইনেতে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এটাও পড়তে হবে আমাদের 1861-এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। আমরা ডিরেক্ট ফিচার্সে চলে আসবো। ইম্পর্টেন্ট ফিচার, ইট মেড আ বিগিনিং অফ দ্য রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশনস বাই অ্যাসোসিয়েটিং ইন্ডিয়ানস উইথ ল মেকিং প্রসেস। তো ইন্ডিয়ানদেরকে ল মেকিং প্রসেসেতে অ্যাসোসিয়েট করা হচ্ছে। দাস ইট প্রোভাইডেড দ্যাট দ্য ভাইসরয় শুড নমিনেট সাম ইন্ডিয়ানস। ভাইসরয় কিছু ইন্ডিয়ানকে নমিনেট করবেন যারা নন অফিসিয়াল মেম্বার হিসাবে জয়েন করবেন এই কাউন্সিলেতে, ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলেতে। লর্ড ক্যানিং, দ্য দেন ভাইসরয়, নমিনেটেড 3 ইন্ডিয়ানস। 3জন ইন্ডিয়ানকে লর্ড ক্যানিং অপয়েন্ট করেছিলেন বা নমিনেট করেছিলেন। তো আমরা এই প্রথম পয়েন্টটা জানলাম। এরপরে আমরা এখানে থেকে আর অ্যাজ সাচ কিছু আমরা মনে রাখবো না, কোয়েশ্চেন আসবে না, সেই হিসাবে পড়ার দরকার নেই। তো আমরা চলে আসবো নেক্সট আইনেতে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1892। 1892 এর কাউন্সিল অ্যাক্ট পড়ছি। ফিচার্স এর মধ্যে আমরা দেখে নেব। এখানেতে যেটা করতে হবে সেটা হচ্ছে ইট ইনক্রিজ দ্য নাম্বার অফ অ্যাডিশনাল নন অফিসিয়াল মেম্বার্স। এই যে নন অফিসিয়াল মেম্বার ছিল আগের আইনেতে পড়েছিলাম, তাদের সংখ্যা বাড়ানো হলো। ইনক্রিজ দ্য ফাংশন অফ লেজিসলেটিভ কাউন্সিল। লেজিসলেটিভ কাউন্সিলের পাওয়ারটাকে, ফাংশনটাকে বাড়ানো হলো, তাদেরকে বাজেট ডিসকাস করার অধিকার দেওয়া হলো। এর বাইরে আমরা কিছু জানবো না এখান থেকে। আমরা নেক্সট আইনে চলে আসবো। 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা থেকে অনেক কোয়েশ্চেন আসে। এটা মরলে মিন্টো রিফর্ম নামেও পরিচিত, তোমরা জানো নিশ্চয়ই। মরলে মিন্টো রিফর্মের ক্ষেত্রে মেন ফিচার আমরা যেটা জেনে নেব, মরলে মিন্টো রিফর্মের ক্ষেত্রে মেন ফিচার আমরা জেনে নেব যেটা, সেটা হলো
প্রচণ্ড ইম্পর্টেন্ট ফিচার, যেটা সবার আগে আমাদের পড়া দরকার, সেটা হচ্ছে লর্ড মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। কেন বলা হয়? কারণ ইট ইন্ট্রোডিউসড এ সিস্টেম অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন। তার মানে কমিউনাল ইলেক্টোরেট চালু করেছিল কোন আইন যদি জিজ্ঞাসা করে, আমাদের উত্তর হবে 1909 সালের আইনটা। মরলে মিন্টো রিফর্ম কেন বলা হচ্ছে? কারণ লর্ড মিন্টো সেই সময়ে কিন্তু ভাইসরয়, তিনি ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট নামে পরিচিত, কারণ তিনি বেসিক্যালি কমিউনাল রিপ্রেজেন্টেশন চালু করেছিলেন। কমিউনাল রিপ্রেজেন্টেশন মানে কি? সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিমস, মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা। তো এটা আমরা মনে রাখবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অবশ্যই। এর বাইরে আমরা দেখব যেগুলো মনে রাখবো, সেটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলের সাইজ বাড়িয়েছে, সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল দুটোর ক্ষেত্রে। অফিসিয়াল মেজরিটি ইন দ্য সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, অফিসিয়াল মেজরিটি ধরে রেখেছে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে। আমাদেরকে মনে রাখতে হবে এর বাইরে ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে, ইট প্রোভাইডেড ফর দ্য ফার্স্ট টাইম ফর দ্য অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান্স উইথ দ্য এক্সিকিউটিভ কাউন্সিলস অফ দ্য ভাইসরয় অ্যান্ড গভর্নর্স। এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ডক্টর সত্যেন্দ্র প্রসাদ সিনহা became the first Indian to join Viceroy's Executive Council. ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে জয়েন করেছেন প্রথম ইন্ডিয়ান কে? এইটা কোয়েশ্চেনটা করে, এটা খুব ইম্পর্টেন্ট। তিনি ল মেম্বার হিসাবে জয়েন করেছিলেন। তো এইগুলো আমরা মনে রাখবো। এর পরের আইনে চলে আসবো 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এটাও প্রচন্ড ইম্পর্টেন্ট, তোমরা জানো। হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে তো আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এই আইনটাকে বলা হচ্ছে মন্টেগ-চেমসফোর্ড রিফর্ম। তো মন্টেগ-চেমসফোর্ড রিফর্ম কেন বলা হচ্ছে? কারণ আবার আমরা দেখব যে এখানেতে লর্ড চেমসফোর্ড সেই সময়ের ভাইসরয় এবং মন্টেগ হচ্ছে সেই সময়ের সেক্রেটারি অফ স্টেট। তো এদের দুজনের সম্মিলিত আইন এটা। ফিচার্সে চলে আসবো আমরা। ফিচার্সের ক্ষেত্রে দেখব মোস্ট ইম্পর্টেন্ট ফিচার যদি বলি, সেটা হচ্ছে বাইক্যামেরাল লেজিসলেচার, মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ডিরেক্ট ইলেকশন, এটা খুব ইম্পর্টেন্ট। It required that the 3 of the 6 members of the Viceroy's Executive Council were to be Indian. 6 জনের মধ্যে 3 জন ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বারকে ইন্ডিয়ান হতে হবে। এর বাইরে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ পাবলিক সার্ভিস কমিশন, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন, যেটা পরবর্তীকালে ইউপিএসসি সেইটা তৈরি হচ্ছে। প্রভিন্সিয়াল বাজেটকে সেন্ট্রাল বাজেট থেকে আলাদা করছে। তো এইগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে আসছি যেটাতে, সেটা হচ্ছে সাইমন কমিশন। এটা ভ্যালু অ্যাডিশন। তোমরা সাইমন কমিশন এমনিতে হিস্ট্রি বইতেই পড়বে। 1927 থেকে 1930 তোমরা জানো সাইমন কমিশন কেন অ্যাপয়েন্ট করা হয়েছিল? কনস্টিটিউশনাল রিফর্মের জন্য বলা যেতে পারে। অল হোয়াইট কমিশন ছিল, তোমরা জানো, কোনো ইন্ডিয়ান মেম্বার ছিলেন না এই কমিশনটাতে, তাই এটাকে বয়কট করা হয়েছিল। গো ব্যাক সাইমন, এই ধরনের স্লোগান তোলা হয়। তো আমরা কমিউনাল অ্যাওয়ার্ডের ব্যাপারেও জানি, হিস্ট্রিতে পড়েছি, এটাও ভ্যালু অ্যাডিশন। কমিউনাল অ্যাওয়ার্ড হচ্ছে রামসে ম্যাকডোনাল্ড, যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, আফটার দ্য রাউন্ড টেবিল কনফারেন্সেস। রাউন্ড টেবিল কনফারেন্সগুলোর পরে এই রামসে ম্যাকডোনাল্ড এই অ্যাওয়ার্ডটা করেছিল, ঘোষণা করেছিল। অ্যাওয়ার্ড বলতে এখানে কোনো প্রাইজ কিছু না, এটাকে অ্যাওয়ার্ড বলা হচ্ছে তার কারণ এটা একটা কমিউনাল অ্যাওয়ার্ড। এখানে তো বেসিক্যালি এই যে কমিউনাল অ্যাওয়ার্ড লেখাই আছে দেখো এখানে, এখানে বেসিক্যালি যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ডিপ্রেসড সোসাইটির জন্য, মেনলি এসসি এসটি ওবিসি এদের জন্য সেপারেট ইলেক্টোরেট দেওয়া হয়েছিল। মুসলিম, শিখস, ইন্ডিয়ান, ক্রিশ্চিয়ানস, অ্যাংলো ইন্ডিয়ানস, ইউরোপিয়ানস এদের জন্য। ডিপ্রেসড ক্লাস, শিডিউল কাস্ট, বুঝতে পেরেছো? গান্ধী এটার বিরোধিতা করেছিল। এটা এই কমিউনাল অ্যাওয়ার্ড মেনলি ডিমান্ডেড হয়েছিল কোথায়? ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে। তোমরা হিস্ট্রিতে এগুলো সব পড়বে এবং মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে কোয়েশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট জায়গা। ডক্টর বি আর আম্বেদকর এসসি এসটি অ্যান্ড ওবিসি এদেরকে রিপ্রেজেন্ট করেছিলেন এবং গান্ধীজি এটার বিরোধিতা করেছিলেন। তোমরা জানো যে পরবর্তীকালে গান্ধীজির সাথে ডক্টর বি আর আম্বেদকরের পুনা প্যাক্ট হয়, পুনা সন্ধি, এইটা নিয়ে, এই যে পুনা প্যাক্ট।
এনিওয়েজ আমরা যেহেতু আইন পড়ছিলাম আমরা চলে আসবো আইনে। বইটা খুব ভালো বই, তার কারণ এই সমস্ত জিনিসগুলোকে ভ্যালু এডিশনের আন্ডারে ঢোকানো হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935, এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা আইন, যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম সবকটা ফিচারই পড়ার চেষ্টা করবে। প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ অল ইন্ডিয়া ফেডারেশন, এগুলো সব পড়বে, ডিটেলে পড়বে। অ্যাবলিশড ডায়ারকি, provided for the adaptation of diarchy at the center, introduced bicameralism, 11টা প্রভিন্সের মধ্যে 6টাতে bicameral legislation মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। It further extended the principle of communal representation, communal representation এর প্রিন্সিপালটাকে এক্সটেন্ড করেছিল। abolished council of India and যেটা এস্টাবলিশ হয়েছিল 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। 10% of the total population ভোটিং রাইট পেয়েছিল। এই ফ্র্যাঞ্চাইজ মানে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে রাইট টু ভোট। তো এটা মনে রাখবে, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে রাইট টু ভোট, ভোটদানের অধিকার। 10% অফ দ্য পপুলেশন পেয়েছিল। এটা আগেই তৈরি করা হয়েছিল। তোমরা এই অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের কথা জানতে পারবে সবার প্রথম হচ্ছে 1919 এর অ্যাক্টের মাধ্যমে। 1919 ইন্ট্রোডিউসড হচ্ছে এখানে। রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 35 এ, তোমরা জানো, খুব ইম্পর্টেন্ট। 1935 ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা হচ্ছে, তো এটাও মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন এই সময় তৈরি করা হয়েছে। ফেডারেল কোর্ট, তো এইগুলো প্রত্যেকটা পয়েন্ট 10টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট 1935 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। লাস্ট টাইম যেটা বলছিলাম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, এখানেতে অ্যাজ সাচ কিছু ইম্পর্টেন্ট ফিচার নেই, তোমরা জাস্ট হিস্ট্রিটা পড়ার জন্য এই জায়গাটা পড়ে নিতে পারো, বাট তোমরা জানো হিস্ট্রি বইয়েতে তোমরা পড়েছো। আর ব্রিটিশ রুল এন্ড করেছে আমরা জানি, অর্থাৎ এই পয়েন্ট না পড়লেও চলবে। প্রোভাইডেড ফর দ্য পার্টিশন, এটাও না পড়লে চলবে, আমরা জানি। ভাইসরয়ের পোস্টে অ্যাবলিশড হয়ে যাচ্ছে, নতুন একটা পোস্ট তৈরি করা হচ্ছে, গভর্নর জেনারেলের পোস্ট, তোমরা জানো। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কে ছিলেন? ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কে ছিলেন? এগুলো জানতে হবে। এম্পাওয়ার্ড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যাতে করে কনস্টিটিউশন তৈরি করতে পারে, এটা জানতে হবে। তো আর কিছু পড়ার দরকার নেই অ্যাজ সাচ। সেক্রেটারি অফ স্টেটের পোস্টও অ্যাবলিশড হচ্ছে, মানে সবকটা যে পোস্ট তৈরি করা হয়েছিল ব্রিটিশ ক্রাউন রুলের আন্ডারে সেগুলো সবকটাই অ্যাবলিশড হবে, কারণ আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়ে যাচ্ছি। সুতরাং এই আইনটা থেকে অ্যাজ সাচ কিছু কোয়েশ্চেন আসে না, তো না জানলেও চলবে এই আইনটার ব্যাপারে, মানে আইডিয়ার জন্য জানো, পরীক্ষাতে এগুলো জিজ্ঞাসা করবে না, কারণ খুব সিম্পল কোয়েশ্চেন। এনিওয়েজ এখানেতে কিছু জিনিস দেওয়া আছে। ইন্টারিম গভর্নমেন্ট যখন তৈরি হচ্ছে 1946 তখন মেম্বার কারা ছিলেন, কোন কোন ডিপার্টমেন্ট হোল্ড করেছিল, তো এইগুলো জেনে রাখতে পারো, এখান থেকে কোয়েশ্চেন আসে। আমি দু একটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। এখানেতে তোমরা দেখতে হবে ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল, এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমনওয়েলথ রিলেশনস, জওয়াহরলাল নেহেরু। সর্দার বল্লভভাই প্যাটেল জানবে, রাজেন্দ্র প্রসাদ জানবে। এর বাইরে তোমাদেরকে যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে লিয়াকত আলী খান ফাইন্যান্স জানবে, সি রাজাগোপালাচারী এডুকেশন অ্যান্ড আর্টস, ব্যাস এই কটা। ফার্স্ট ক্যাবিনেট অফ ফ্রি ইন্ডিয়া, ইন্ডিয়ার ক্যাবিনেট যখন তৈরি করা হচ্ছে তখন কারা কারা মেম্বার ছিলেন এটা জেনে রাখতে পারো। ল জানতে হবে, এডুকেশন জানতে হবে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, জওয়াহরলাল নেহরু, এগুলো তোমাদের জানতে হবে, এখান থেকে কোয়েশ্চেন আসে। এর বাইরে আর অ্যাজ সাচ কিছু জানার দরকার নেই। তো আমরা বেসিক্যালি ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করে ফেললাম। এখানে নোটস আছে, এগুলো তোমাদের পড়া সুবিধার জন্য। তো আমরা নেক্সট ক্লাসে পড়বো সেকেন্ড চ্যাপ্টার, হুইচ ইজ দ্য মেকিং অফ দ্য কনস্টিটিউশন। তাই তোমরা যদি চাও যে আমি এই সিরিজটা কন্টিনিউ করি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, এবং তোমরা এনাফ রেসপন্ড যদি না করো, আমার পক্ষে এই একটা লং সিরিজ এবং এত রিগুলাস একটা সিরিজ কমপ্লিট করাটা মুশকিল হয়ে পড়বে, কারণ আমার মোটিভেশন দরকার এই সিরিজটাকে কন্টিনিউ করার জন্য। আর মোটিভেশন আমি তখনই পাবো যখন তোমরা এনগেজড হবে, তোমরা কমেন্ট করবে, তোমরা লাইক করবে, তোমরা ভিডিওটাকে শেয়ার করবে এবং ভিডিওটাতে প্রচুর ভিউ হবে। তখনই আমি আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টার এরকমভাবে কমপ্লিট করবো, কারণ তোমরা বুঝতেই পারছো আমি যেটা বললাম 1533 পাতার বই লক্ষ্মীকান্তের 6th এডিশন, এটা পুরোটা কমপ্লিট করতে গেলে প্রচন্ড রকমের এনথুসিয়াজম লাগে, যেটা সোর্স হচ্ছে তোমাদের রেসপন্স। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে। সি ইউ অন দ্য নেক্সট ডে।